আমরা করব জয়। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব। জয় করার অভিপ্রায়ে একদিন ডানা বেঁধেছিল যে আন্দোলন, ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। 1 বছর পর কি পেল সেই দেশ? অনেকেই বলেন শূন্য কলসি বাজে বেশি, এক্ষেত্রেও তাই হয়েছে। বারবার নতুন বাংলাদেশের কথা বলেও অন্ধকারে ডুবেছে সে দেশ। কিন্তু আন্দোলন তো হলো, পেলাম কি? আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র আন্দোলন পরিণত হয়েছিল সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। শেখ হাসিনার 15.5 বছরের শাসনকালে আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের যে আশা জনগণের মনে তৈরি হয়েছিল, ইউনূস সরকার সেই আশা কতটা মেটাতে পারল, সেই প্রশ্ন উঠেছে বারবার। আন্দোলনের পর নতুন বাংলাদেশ ঠিক কি পেল? ছাত্র অভ্যুত্থানের 3 দিনের মাথায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে শেষ করবে এক নায়কতন্ত্র। কিন্তু কোথায় কি? গণপিটুনি থেকে অর্থনৈতিক দুর্বলতা আরও তিমিরেই বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই আন্দোলনের ফল যদি বলতে হয় তাহলে বলবো যে একটি স্থিতিশীল রাষ্ট্র আরও ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন দায়িত্বজ্ঞানহীন আজকের বাংলাদেশের তথাকথিত উপদেষ্টারা। এবং তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ, যেটি খুব দ্রুত উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, ডিজিটাল বাংলাদেশ হয়ে যাওয়ার দিকে যে দেশটা এগিয়ে যাচ্ছিল, সেই দেশটা কিন্তু ভয়ঙ্কর একটা অর্থনৈতিক অনিশ্চয়তা, সাংস্কৃতিক অনিশ্চয়তার দিকে সেই দেশটা এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। এবং এই তথাকথিত উপদেষ্টারা খুব সচেতনভাবে তারা বঙ্গবন্ধুর যে আদর্শ, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শকে নষ্ট করে তারা আসলে একটি নতুন যে দেশ গড়তে চাইছেন বলে তারা মনে করছেন, সেই দেশটা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে খুব বেশি সহায়ক নয়। ক্ষমতায় আসার পর ইউনূস সরকারের একমাত্র এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে দেশ জুড়ে হাসিনা বিরোধিতা ছড়িয়ে দেওয়া। তা করতে গিয়ে চলেছে ধ্বংসলীলা। গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। বাংলাদেশের যে আওয়ামী লীগের যে দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য আছে, সেই রাজনৈতিক ঐতিহ্যের দিকে যদি আমরা তাকাই এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্যে আওয়ামী লীগপন্থী ছাত্র সংগঠনের যে বিরাট রাজনৈতিক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের দিকেও যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো নাহিদ, সার্জিস বা আসিম মাহমুদ এদের নেতৃত্বে যে ছাত্র আন্দোলন ঘটছে, এই ছাত্র আন্দোলন অনেক বেশি ধ্বংসাত্মক, অনেক বেশি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিপন্থী এবং ইতিমধ্যেই তা বাংলাদেশকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে আমাদের মনে হয়। চরমে পৌঁছেছে বাংলাদেশের ভারত বিরোধিতা। পরিবর্তে চীন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করেছেন মোহাম্মদ ইউনূস। সমস্যা বেড়েছে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের, অত্যাচার হয়েছে তাদের ওপর। বিগত 1 বছরে বাংলাদেশের জিডিপি তার পতন ঘটেছে। বিগত 1 বছরে বাংলাদেশের দারিদ্র সীমার নিচে থাকা মানুষজনের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের বহির্বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, যেটা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেটা পাকিস্তান এবং চীনের সঙ্গে তাদের বৈদেশিক যোগাযোগ অনেকখানি বৃদ্ধি পেয়েছে। যেটা ঘটেছে সেটা হলো পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ হয়তো নিবিড় হয়েছে, কিন্তু এই যোগাযোগ আগামী দিনে বাংলাদেশকে সুস্থির কোনো জায়গায় পৌঁছে দেবে বলে আমার অন্তত মনে হয় না।
কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? সূত্রের দাবি, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো সাধারণ বিষয়েও ইউনূস সরকারকে পাস মার্কস দিতে নারাজ জনগণ। হতাশা থেকে দেশের মানুষের মধ্যে ক্ষোভও জন্মেছে। এমনকি গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররাও ইউনূস সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে। নতুন দল তৈরির পরেও ক্রমশ বেড়েছে ক্ষোভ। একের পর এক মৃত্যু প্রশ্ন তুলেছে বারবার। অনেকেই বলছেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শাসন ক্ষমতায় আসা সরকারের আমলে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গেছে অনেকটাই। একনায়কতন্ত্রের অবসানে যে সরকার এসেছিল, সেই সরকারও ফের স্বৈরাচারী আমলের দিকেই যাচ্ছে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। জুলাই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থী, সেনা, রাজনৈতিক দলের মধ্যে যে অলিখিত চুক্তি হয়েছিল, ক্ষমতায় আসার পর ইউনূস সরকার সেই চুক্তি ভঙ্গ করেছে। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার সময় সকলে জোটবদ্ধ থাকলেও পরবর্তী সময়ে যে যার মতো করে এগিয়েছেন, ফলে ঘাটতি থেকে গেছে দেশের পরিচালন ব্যবস্থায়। হাসিনা সরকার সম্পর্কে তাদের একটা ধারণা, যে ধারণায় তারা মনে করতেন যে হাসিনা সরকার একটি ফ্যাসিস্ট সরকার, এই সরকারের পতন ঘটানো অনিবার্য। এর মধ্যে দিয়ে আসলে আমরা দেখব যারা ছিলেন রাজাকার এবং যারা ছিলেন মুক্তিযুদ্ধের পরিপন্থী, একেবারেই সেই মুক্তিযুদ্ধের পরিপন্থী রাজাকার, বিএনপি এবং অন্যান্য যে সংগঠনগুলো ছিল, সেই সংগঠনগুলো আসলে সম্মিলিতভাবে ছাত্র শক্তিকে কাজে লাগাতে চেয়েছিল এবং ছাত্র শক্তি তাদের উত্থানের মধ্যে দিয়ে তারা একটি গণতান্ত্রিক সরকারকে পতন ঘটাতে চেয়েছিল এবং সেক্ষেত্রে তারা অনেকখানি সফলও হয়েছিল বলে আমরা মনে করি। ক্ষমতা শাসন দৃঢ় করার জন্য ইউনূস সরকারের দেশের রাজনৈতিক দলগুলির সমর্থন প্রয়োজন ছিল, তা তারা পায়নি। ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি ছাত্রদেরও। ফলত ছাত্রদের বলে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন উঠেছে নিরন্তর, এই কার্যনির্বাহী যে সরকার, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এখনো পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার কিন্তু শেখ হাসিনাই সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রী। ফলে এই তদারকি সরকার তাদের যত দ্রুত তাদেরকে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে নতুন একটি সরকার গঠনের প্রক্রিয়ায় যাওয়া উচিত ছিল, তারা সেটা করেননি। অন্যদিকে নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা দেখব তারা এনসিপি বলে, জাতীয় নাগরিক পার্টি বলে একটি দল গঠন করছে, যে দল নিয়ে এখন তারা নির্বাচিত সরকার গঠনের দিকে এগোতে চাইছে। অর্থাৎ ছাত্র শক্তি, ছাত্রদের গণ অভ্যুত্থান, তাকে কাজে লাগিয়ে, ছাত্রদের টিআরপিকে কাজে লাগিয়ে এই বিশেষ সরকার তারা কিন্তু এখন ক্ষমতায় থাকতে চাইছে এবং একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে এই এনসিপি নামক দলটি এখন তারা শাসন ক্ষমতায় আসতে চাইছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশে ভোট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দেশের সংহতি বজায় রাখতে দলমত নির্বিশেষে এক হওয়ার বার্তা দিচ্ছেন রাজনৈতিক নেতারা। যে আন্দোলন একদিন স্বপ্ন দেখিয়েছিল, সেই আন্দোলনের শূন্য ফলেও কাজের কাজ হবে তো। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।